সিরিজ জয়ের মিশন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। কেমন হতে পারে, সম্ভাবনা কতটা আছে, সব নিয়ে আলোচনা করতে চাই। এই মুহূর্তে স্টুডিওতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ক্রীড়া বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ। ইমরোজ আহমেদ, শুভ সকাল, স্বাগত একাত্তরের খেলা যোগে। সিরিজ জয়, যেটার আক্ষেপ প্রথম টেস্টে প্রত্যেকের মুখেই ছিল যে জয় হতো কিনা বা সেই চেষ্টাটা করতো কিনা, এবার বলা হচ্ছে, ফিল সিমন্স বলছেন জয়ের জন্যই মাঠে নামবে। সেই সম্ভাবনা কতটা দেখছেন? ধন্যবাদ কণা, শুভ সকাল। সবসময় আমরা খেলি জয়ের জন্যই খেলা, এটা বলার জন্য উনি বলেছেন। কোনো সময় আমরা হারার জন্য খেলি না, বাট গত টেস্টে আমরা অনেক ভালো খেলেছি এই কারণে বলবো যে আমরা ব্যাটিংটা খুব দুর্দান্ত করেছি এবং অবশ্যই ব্যাটিং সহায়ক পিচ ছিল। যারা দুনো দলই ভালো ব্যাটিং করেছে, এখানে যারা ব্যর্থ হয়েছেন তাদের স্কিল এবং তাদের ধৈর্য নিয়ে কিন্তু প্রশ্ন উঠবেই। যেমনটা কথা বলছিলেন আমাদের এনামুল হক বিজয়কে নিয়ে, উনি 2 ইনিংসেই ব্যর্থ হয়েছেন। হতে পারে ক্রিকেট খেলায় যে কোনো অনিশ্চয়তা হতে পারে, কিন্তু যারা ব্যাটিং করেছেন প্রত্যেকেই কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছেন। তার মানে সহায়ক পিচে ভালো করেছেন এবং যথার্থই ওনারা হয়তোবা খেলাটাকে ড্রতে নিয়ে গেছেন। জেতারও একটা সম্ভাবনা ছিল, বৃষ্টির কবলে না পড়লে হয়তোবা আমরা একটা ভালো রেজাল্ট পেতাম। এখন যখন কলম্বোর কথায় আসছেন, কলম্বোয় আমাদের আসলে খুব একটা সুখকর স্মৃতি নাই। আমরা 3টা বোধহয় টেস্ট খেলেছি এই পর্যন্ত, 3টায় বেশ বড় ব্যবধানে হেরেছি এর আগে। অবশ্যই প্লেয়ার সব নতুন এসছেন, ম্যানেজমেন্ট নতুন, এখানে আমরা আশা করতেই পারি। এবং এখান পিচটাকে বলা হচ্ছে সবসময় এটা স্পিন সহায়ক পিচ। আমাদের তাইজুল, নাইম এবং মিরাজ, তারা যেভাবে বোলিং করছেন, আমি মনে করি আমরা হয়তো বোলিংয়ে বেশ খানিকটা চাপ দিতে পারবো। এখন কথা হচ্ছে যে আপনি কম্বিনেশনটা কী করবেন। কোচের কথায় বোঝা যাচ্ছে উনি এখনও ওপেনিংয়ে বিজয়কেই চিন্তা করে রেখেছেন। তাহলে হয়তোবা পরিবর্তনের জায়গাটা শুধু আসছে জাকের আলীর জায়গাটা। জাকের আলীকে আপনি হয়তোবা পরিবর্তন করতে পারেন, অথবা একজন ব্যাটসম্যানকে নিলে, একজন বোলার কমালে হয়তোবা নাইমকে আপনাকে পরিবর্তন করতে হবে অলরাউন্ডারের সাথে। খুব কঠিন একটা সমীকরণ এখন সামনে। সেই জায়গাটার থেকে আমি বলবো যে বাংলাদেশ এখন এই রকম একটা পরিস্থিতিতে পড়া মানে হচ্ছে যে ইউ আর ইন এ বেটার শেপ, যে অনেক চয়েস আপনার কাছে, কি করবেন। সেই জায়গাটার থেকে বলবো অভিজ্ঞতা হয়তোবা কিছুটা কাজে আসবে। সেই অভিজ্ঞতাটা হচ্ছে যারা ভালো খেলেছেন, যাদের অভিজ্ঞতাটা ভালো, তাদের উপরে হয়তোবা ম্যানেজমেন্ট ডিপেন্ড করবেন যে কিভাবে আমরা খেলতে পারি। তবে যেরকম আপনাদের রিপোর্টে নাহিয়ান বলছিলেন যে 5 দিনই কিন্তু ক্লাউডেড থাকবে, এবং 5 দিন ক্লাউডেড থাকা মানে কখন বৃষ্টি আসছে কখন আসবে না, ওয়েদারটা ভারী, এই জায়গায় কিন্তু অনেকটাই নির্ভর করবে পিচের আচরণ এবং বোলারদের কৃতিত্ব। সেই জায়গাটার থেকে আমি মনে করি আমাদের পেস ইউনিটে 2 জন অনলি পেস বোলার আছেন, এটা হয়তোবা যুক্তিসঙ্গত তারা মনে করেছেন। কিন্তু যে কোনো একটা টেস্টে 3 জন পেস বোলার থাকা এইরকম ওয়েদারে ইজ এ বেটার কম্বিনেশন। যদি সেমনটা চিন্তা করেন তারা হয়তো ওইভাবে আরেকটা পরিবর্তন আসতে পারে। কিন্তু বাংলাদেশের মানে কোচের কথা শুনে যে আভাসটা পাওয়া যাচ্ছে যে তারা হয়তো 3 স্পিনারের দিকেই ঝুঁকবে। অন্যদিকে শ্রীলঙ্কার যেটা বোঝা যাচ্ছে তারা 3 সিমারের দিকে, মানে তারা মানে দুজন দুই ভাবে চিন্তা করছে আসলে উইকেট কেমন বিহেভ করবে। না, আমি ওর জন্যই আপনাকে বলছিলাম, ভারী যখনই ওয়েদার থাকে, মানে ক্লাউডেড, ওই জায়গাটা পেসারদের অনেকটা জায়গা থাকে। এবং আপনি দেখবেন যত টেস্ট প্লেয়িং নেশন আছে, যে পিচগুলোতে ফাইটিং পিচ, সেই জায়গাতে কিন্তু পেসারদের একটা বিরাট বড় রোল থাকে, এবং রোল 3 জন পেসার থাকলে ভালো হয়। বাট আমরা হয়তো ওই লাক্সারিটা এখনও নিতে পারছি না, বিকজ আমরা উপরে ব্যাটসম্যান ভারী, অলরাউন্ডার ভারী করার চেষ্টা করি। বাট নেভারদিলেস সবচেয়ে ভালো জিনিসটা যেটা হচ্ছে মিরাজ ফিরছেন। মিরাজের প্রতি অনেক আস্থা আমাদের, এবং উনি ধরেন আমাদের সাকিব আল হাসান চলে যাওয়ার পরে হি ইজ দি অনলি ওয়ান যার থেকে আমরা 2টা কাজই পাচ্ছি আমরা। এবং হি ইজ এ ব্রিলিয়ান্ট ফিল্ডার অলসো, আপনি দেখেছেন। সব কিছু মিলিয়ে আমার মনে হয় আমাদের পজিশনটা ভালো একটা ফাইটিং করে আমরা রেজাল্ট করেছি, এবং সেখান থেকে এইখানে এসছি। পুরাতন স্মৃতিটাকে ধরে না রেখে নতুন করে স্মৃতি, যদি ইতিহাস লেখার আমাদের সামর্থ্য যেহেতু আছে, আমরা যদি লিখতে পারি, সেটার দিকে আমরা মুখিয়ে থাকবো কণা। এবং আশা করছি উইল হ্যাভ এ বেটার ফাইট দিস টাইম, এবং রেন যাতে খেলাটা ইন্টারাপ্ট না করে
সেটার জন্যই আমরা তাকিয়ে আছি। আমরা গল টেস্টে দেখেছিলাম হঠাৎ করে বৃষ্টি আসাতে পরিকল্পনা একটা সমস্যা হয়েছে, সেটা ম্যাচ শেষে শান্ত বলেছিল যে যেভাবে আসলে তারা প্ল্যান করেছে বৃষ্টি না আসলে হয়তো অন্যরকম সিনারিওটা হতেও পারতো। তার মানে বৃষ্টি আসলে আমাদের প্ল্যানে একটা সমস্যা হয় বা উইকেট বুঝতেও সমস্যা হয় কিনা বা কেন হয়, কারণ শান্ত একই সাথে বলেছিলেন যে আসলে তারা বুঝতে পারেনি উইকেট এইভাবে বিহেভ করবে। তো আপনি পঞ্চম দিনের একদম সেকেন্ড সেশন পর্যন্ত ব্যাট করেও যদি টিম না আন্দাজ করতে পারে এবং ক্যাপ্টেন নিজে ছিলেন সেখানে, সে বুঝতে না পারার যে ব্যাপারগুলো, ডিসিশন মেকিং, বা আমরা গতকাল যদি আরেকটা টেস্ট দেখি ভারত এবং ইংল্যান্ডের লাস্ট দিন যেভাবে আসলে জিতেছে এবং ভারতের বোলিংকে জাস্ট একদিন আগেই বলা হচ্ছিল ভারত ব্লেসড, বুমরার মতো একজন বোলার আছে, সেই জায়গায় তিনিও আসলে একেবারেই অলস হয়ে পড়েছিলেন গতকাল এবং আমরা অসাধারণ একটা ম্যাচ দেখেছি। এই যে এই ব্যাপারগুলো, জিততে চাওয়া, বুঝে সময় মতো ডিসিশন নেওয়া, এই জিনিসটা কতটা জরুরি আসলে টেস্ট জয়? অনেক জরুরি, মানে রিডিং দি পিচ, রিডিং দি এনভায়রনমেন্ট, রিডিং ওয়েদার, রিডিং দি অপোনেন্ট, অনেক কিছুর ইকুয়েশন আমাদেরকে এই ক্রিকেটে করতে হয়, যার জন্য এই ক্রিকেটটা এতটা আকর্ষণীয় হয় যে কে ভালোভাবে কি ক্যালকুলেশন করছেন এবং তার পরিকল্পনা কতটুকু সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করতে পারছেন, সেই জায়গাটায় যারাই একটু এগিয়ে থাকেন তারাই আসলে এই বিজয়টা ছিনিয়ে নিতে পারেন। আপনি যেমনটা বলছিলেন যে আসলে গল টেস্টের সবসময় বলা হচ্ছিল এটা স্পিন সহায়ক মাঠ, কিন্তু আপনি দেখবেন যে এখানে স্পিন সহায়ক মাঠ হলো, তাদের কিন্তু পেস বোলিংয়ের ইউনিটটা তিনি কিন্তু যথেষ্ট উইকেট পেয়েছেন, পেস বোলারটা, এবং আমাদের মাহমুদুল হাসান সেও কিন্তু উইকেট পেয়েছে। এবং আপনি সেই জায়গাটা যদি আপনি দেখতে যান তখন কিন্তু তারা একটা মিসরিড করেছেই যে পিচটা অ্যাকচুয়ালি শেষের দিনে যে বেশ খানিকটা স্পিন ধরছিল, কিন্তু তার আগ পর্যন্ত ধরছিল না। কিন্তু আমাদের স্পিনাররা আবার ভালো করেছে, এটা একটা অদ্ভুত ব্যাপার। তার মানে শ্রীলঙ্কাররা অতটা করতে পারেন না, আমরা করেছি। তার মানে হচ্ছে আপনার টোটাল কম্বিনেশনটা হচ্ছে যে ব্যাটসম্যানরা যদি ওনারা খুব সঠিকভাবে ব্যাটিং করেন ধৈর্য নিয়ে, টেস্ট খেলাতে আপনি একটা সম্মানজনক অবস্থায় যাবেনই। আমাদের যেরকম এলোপাথারি খেলা দেখেছি আগে, তেমনটা আমরা দেখিনি। আমরা শুধুমাত্র আমি আশা করব মমিনুল শুড কাম ব্যাক টু অ্যাটলিস্ট 50 অ্যান্ড অ্যাভাব, তার করার দক্ষতা প্রতি ম্যাচেই আছে। উনি যদি সেটা করতে পারেন তাহলে অবশ্যই দেখব যে আমরা একটা বিরাট বড় ভালো রেজাল্টের দিকে আমরা ধাবিত হব। খেলা যেরকম আপনি বলছিলেন গতকালকে ইংল্যান্ডের খেলায় 370 রান চেস করা অন দি লাস্ট ডে, এবং দ্যাট ওয়াজ ট্রিমেন্ডাস অ্যাচিভমেন্ট আমি বলবো, এবং দ্যাট টু ইন্ডিয়ার বর্তমান অবস্থার বোলিংয়ের এগেনস্টে। তো সেরকম অনেক কিছুই এখন এই টি-20 যুগে সম্ভব হয়ে যাচ্ছে মানুষের মেন্টাল অ্যাডজাস্টমেন্টের জন্য। তখন আপনি যখন 4 রান করে যখন আপনি নিতে হচ্ছে, 4 রান করে টেস্ট খেলায় নেওয়া, কোনো এক সময় ওয়ান ডেতে 4 রান করে নেওয়া যে বিগ অ্যাচিভমেন্ট, এখন আমরা টেস্টেও নিচ্ছি। তো সেই রকম মেন্টাল প্রিপারেশন নিয়ে যদি আমরা খেলি তাহলে আমার মনে হয় আমরা একটা ভালো রেজাল্টের দিকে যাব, এবং টসটা উইল বি এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু আজকে। টস জিতলে নিলে দুই রকমেরই মতামত আছে। অনেকেই বলছেন প্রথম দিকের ঘন্টা দুয়েক খুবই বল সুইং করবে, সেই কারণে সুবিধা নিতে চাইবে। আবার যদি আপনি ক্রিকেটের ঐতিহ্যের কথা যদি আপনি বলেন, সবসময় ফোর্থ ইনিংসে ব্যাটিং ইজ ডিফিকাল্ট। সো যদি আমরা ব্যাটিংটাই নেই, আমাদেরকে ধৈর্য সহকারে 2-3 ঘন্টা হয়তো বা ব্যাটিং করতে হবে। প্রথম সেশনটা আসলে খুব ভালোভাবে, খুবই কঠিনভাবে প্রথম সেশন বাংলাদেশের বেলায় বলতে গেলে আরো স্পেসিফিকলি প্রথম ঘন্টাটা বেশ রয়ে শুয়ে খেলতে হবে, কারণ এটা বাংলাদেশের ব্যাটারদের জন্য বেশ বড় একটা চ্যালেঞ্জ হয়ে যায়। টস জয়ের পরেও বোধহয় একটা কনফিউশনে পড়ে যায় কোনটা নেবে, কোনটা নিলে না নিয়ে আবার বিপদে পড়ে যায়। না, আমার মনে হয় কনফিডেন্স নিয়ে খেলা ভালো, এবং কনফিডেন্স নিয়ে খেললে উই শুড গো ফর ব্যাটিং। সেটা আমরা দেখেছি, আমরা শান্তকে দেখেছি কনফিডেন্স তাকে। আর এই কলম্বোর এই পিচটা সবসময় স্পিন সহায়ক, এবং আপনি জানেন উইকেটের যখন ভাঙা শুরু করে 4th ডে এবং 3rd, 4th, 5th ডেতে, তখন কিন্তু 4th ইনিংসে ব্যাটিং করা খুবই কঠিন হবে। তার মানে বড় পুঁজি যদি আপনি প্রথম 2 দিনে করতে পারেন, তাইলে আপনি একটা ডমিনেটিং স্টেজে যেতে পারবেন। আদারওয়াইজ ভেরি ডিফিকাল্ট। আপনি এর আগে আমরা যতগুলো খেলায় হেরেছি, 137, 284, অনেক বড় ব্যবধানে হেরেছি। এটা হয়তো আমাদের তখন মেন্টাল অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড প্ল্যানিংয়ের ভুল ছিল। এখন হয়তো একটু পরিপক্ক আমরা,
কিছুটা তো নিশ্চয়ই আমরা সেই অবশ্যই নিশ্চয়ই প্রত্যাশা তো করতেই পারি ডেফিনেটলি যে বাংলাদেশ আগের চেয়ে, এবং প্রত্যেক দিনই তো এক একটা দিন যখন পার হয় নেক্সট দিনের জন্য আমরা নিশ্চয়ই আরেকটু বেশি করে পরিণত হই, সেটা আমরা দেখতে পাবো এবং এই সিরিজটা বাংলাদেশ হয়তো জিতবে সে প্রত্যাশা রাখতে চাই। আমরা একটু আলোচনা করতে চাই বিপিএল নিয়ে, আমাদের অনেক বেশি আগ্রহ থাকে, প্রত্যেক বছরই আমরা শুনতে পাই অনেক পরিবর্তন, আসলে কতটা পরিবর্তন এবারও আমরা নতুন কিছু শুনতে পেয়েছি, সে নিয়ে আমরা আলোচনা করব। আমাদের হাতে একটা প্রতিবেদন আছে। বিপিএল ক্রিকেটে একসময় ছিল বিশ্বসেরা তারকাদের আনাগোনা, কিন্তু সময়ের সাথে যেন সেই জৌলুস ধীরে ধীরে ম্লান হয়ে যায়। পেশাদার ব্যবস্থাপনার অভাবে সরে যায় স্পন্সররা। তবে নতুন আসরে চমক দিতে চায় বিসিবি, জানাচ্ছেন রহমান পেয়ার। বিপিএল যখন শুরু হয় তখন দারুণ আলোড়ন তুলেছিল বিশ্ব ক্রিকেটে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তানের নামী তারকারা খেলতে এসেছিলেন। 2020 সাল পর্যন্ত বড় বড় কোম্পানি দলগুলোর মালিক ছিল, কিন্তু বিসিবি সময় মতো পেশাদার ব্যবস্থাপনা দেখাতে পারেনি। ফলে একে একে ওই কোম্পানিগুলো সরে দাঁড়ায়, হারিয়ে যেতে থাকে বিপিএল এর জৌলুস। বিপিএল ক্রিকেটের নতুন চেয়ারম্যানের সামনে তাই অনেক চ্যালেঞ্জ। এই বিপিএলকে স্বচ্ছ, ক্লিন এবং অতীতের যে ভুলগুলো তার থেকে বেরিয়ে এসে যদি করা যায় তাহলে এটার ব্র্যান্ডগুলোটা বাড়বে। ক্লিন যে কটা দল পাবো সেই কটা নিয়ে আমরা করব। এটা আমাদের একটা মূল চিন্তাধারা। বিপিএল বিসিবির জন্য একটা ভালো প্রপার্টি, খালি ইকোনমিক দিকটা চিন্তা করলে না, এটা খেলার দিকটা চিন্তা করলেও এটা আমাদের T20 প্লেয়ারদের একটা প্ল্যাটফর্ম। দেরিতে হলেও ভুল থেকে শিক্ষা নিচ্ছে বিসিবি। ডিসেম্বরে মাঠে গড়াবে নতুন আসর, নতুন করে সব সাজাতে চান কর্তারা। বোর্ডের ডিসিশন হবে ফ্র্যাঞ্চাইজি কিভাবে খালি বাংলাদেশ ভিত্তিক হবে বা আন্তর্জাতিক ভিত্তিক হতে পারবে কিনা, সেটা পর্যায়ক্রমে হয়তো একটা সিদ্ধান্ত আসতে পারে। তবে যেটা আমি প্রথমেই বললাম যে এবারের যদি পরবর্তী যে বিপিএলটা হবে সেই বিপিএলে বিসিবিকে ইনভেস্ট করতে হবে। আমাদেরকে এটাকে চিন্তা করতে হবে রেভিনিউ সাইড থেকে না চিন্তা করে, ইনভেস্টমেন্ট করে এটার ভাবমূর্তিটাকে ভালো করতে হবে। 3 ভেন্যুতে বিপিএল আয়োজন হয়ে আসছে। গুঞ্জন আছে ভেন্যু সংখ্যা বাড়তে পারে ভবিষ্যতে। 4 নম্বর ভেন্যুতে খেলা হওয়ার সম্ভাবনা কতটা? ফ্র্যাঞ্চাইজি লিগগুলা আপনার বাইলেটারাল এবং ইন্টারন্যাশনাল লিগের প্রায় সমতুল্য হিসেবে ধরা হয়। তো সেখানে আনফর্চুনেটলি বাংলাদেশে 3টি ভেন্যুই অ্যাক্রেডিটেড ভেন্যু রয়েছে। অন্য ভেন্যুগুলোর অ্যাক্রেডিটেশন অ্যাকচুয়ালি আমরা হারিয়ে ফেলেছি, কারণ অনেকদিন খেলা হয়নি। ইট কুড বি বগুড়া, ইট কুড বি রাজশাহী, ইট কুড বি। তো আমরা এই 3টা ভেন্যু, যেটা এই 3টা ভেন্যুর বাইরে যে 3টা ভেন্যুকে আমরা আন্তর্জাতিক ভেন্যু হিসাবে স্বীকৃত ছিল বা তার কাছে গেলে নিতে পারবো যদি সম্ভব হয়। 13 বছরেও হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে বিপিএল আয়োজনে ব্যর্থ বিসিবি। রহমান পেয়ার, 71। বিপিএল নিয়ে আবারও নতুন করে নতুন আশার বাণী শোনা গেল, কতটা আসলে সেটা বাস্তবে রূপ নেবে, সম্ভাবনা আছে কিনা সে নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে আছেন ইমরোজ আহমেদ। ইমরোজ আহমেদ, কথাগুলো বেশ পুরনোই শুনতে লেগেছে, মানে আমরা প্রত্যেক বছর এই টাইপের কথা শুনতেই পাই। বিশ্বাসযোগ্য মনে হচ্ছে যে পারবে? উপায় তো নাই, বিশ্বাস করতেই হবে, আশা নিয়ে বুক বেঁধে থাকতে হবে আমাদেরকে। তবে একটা জিনিস হচ্ছে কোনা, বিপিএলটা আমরা কেন করছি এটা কি কেউ আমরা কখনো চিন্তা করি? এটা কি বিসিবির কোনো আর্নিং সোর্সের জন্য করা হচ্ছে, নাকি বিশ্বে আমাদের ক্রিকেটকে তুলে ধরার জন্য করা হচ্ছে, নাকি আমাদের খেলোয়াড়দেরকে একটা পরিবেশ দেওয়া হচ্ছে যেখানে T20-তে আমরা আরেকটু ধাতস্থ হয়ে সবাই করছে আমরা দ্যাট ইজ দি পয়েন্ট। এখন যদি আমরা সবাই করছি আমরাও করছি, এইরকম আচরণ যদি আমাদের হয় তাহলে এটা থেকে আমরা কি নিচ্ছি? আপনি গত বিপিএল থেকে আমরা কোনো নতুন প্লেয়ার কি পেয়েছি? তার আগের বিপিএল থেকে কি তেমনটা পেয়েছি? সেই আমরা যারা পুরাতন প্লেয়ার সব ফরম্যাটে খেলছি তারাই খেলছি। উনি যেরকমটা বলছিলেন যে এটা আরও ইনভেস্ট করতে হবে, কিছুক্ষণ আগেই একটা রিপোর্ট পড়ছিলাম কালবেলায়, সম্ভবত গত 12 বছরে 2100 কোটি টাকা খরচ হয়েছে বিসিবির। কোথায় কোন উন্নতিটা হয়েছে এটা কিন্তু আমি বলতে চাই না হয় নাই, হয়েছে, বাট দৃশ্যমান তেমনটা কি আমাদের খেলায় পরিবর্তন এসেছে? আমাদের সেই জায়গাটায় দেখা উচিত। বিপিএল অবশ্যই হওয়া উচিত, বিকজ এটা একটা ট্রেন্ড। এই ট্রেন্ডে আমাদেরকে অবশ্যই এটার সাথে জড়িত থাকা উচিত, কিন্তু এটাকে কোয়ালিটিগতভাবে এটাকে কতটুকু উন্নত করা যায় সেই জায়গাটায় হচ্ছে একটা বড় প্রতিবন্ধকতা আমি মনে করি আমাদের সময়টা। ওই সময় অনেকগুলা ফ্র্যাঞ্চাইজিস লিগ চলে এবং আমরা কাউকে টাকা দিয়ে আকৃষ্ট করতে পারছি না, পরিবেশ দিয়ে আকৃষ্ট করতে পারছি না, বিধায় সবাই চলে যাচ্ছে PSL-এ, সবাই চলে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজে, সবাই চলে যাচ্ছে শ্রীলঙ্কায়।
আইপিএল তো বাদই দিলাম। এই কারণে আপনি কোয়ালিটি প্লেয়ার পাচ্ছেন না। আপনি যাদেরকে পাচ্ছেন গত বিপিএলে অনেকে এসছেন বা তারা আগেও এসছেন, আপনি হয়তো বা তাদের স্ট্যাটিস্টিক্সও খুঁজে পাবেন না। তো সেই প্লেয়ারগুলো নিয়ে যখন আমরা বিপিএল করি, এটার করার কতটুকু গুরুত্ব আছে, তখন আমার মনে হয় যে এটা জাস্ট নিয়ম রক্ষা করার জন্য করা হচ্ছে। তার সাথে যদি আপনি নতুন করে আবার ইনভেস্ট করে এটাকে হাইপ তোলার চেষ্টা করেন, কতটুকু যুক্তিসঙ্গত হবে সেটা সময় বলবে। তবে আমরা আশা করব সবসময় বিপিএলটাও একটা বিশ্বমানের আয়োজন আমাদের দেশে হবে। ছিল তো ওই যে যেটা আমরা আসলে বলি সবসময় যে বিপিএল এর শুরুর দিকে যেভাবে আসলে তাদের যে গ্ল্যামারটা ছিল সেটা তো আসলে নেই। ওই যে যেটা আমরা বললাম যে পরিবেশ দেওয়া যায়নি, সেজন্য ভালো মানের প্লেয়াররা আসবে কেন? তখন হয়তোবা বিশ্বে অনেক জায়গায় ফ্র্যাঞ্চাইজি ছিল না, আমরা এটার প্রতি আকৃষ্ট ছিলাম। এখন আমরা নতুন দেখছি, নতুন শুনছি, নতুন জানছি, সেই জায়গা থেকে হয়তোবা আমাদের দৃষ্টিটাও একটু অন্যরকমভাবে আমরা এখন দেওয়ার চেষ্টা করি। সেই জায়গা থেকে বলবো যে আন্তরিক আছে বিসিবি, এটাই সবচেয়ে বড় জিনিস। এবং তারা বলেছেন যে ভুলগুলা শুধরে নিব, আশা করি ভুলের রিপিটেশন হবে না। যদি রিপিটেশন হয়, দে শুড বি অ্যান্সারেবল টু দি মিডিয়া, টু দি ক্রিকেট লাভার্স। কেন আপনারা একই ভুল বারেবার করছেন? এবং ভালো জিনিসটা যেটা দেখলাম সেটা হচ্ছে ডিসেম্বরে হবে, অনেক আগের থেকে ওনারা প্রিপারেশনটা শুরু করেছেন, দ্যাটস এ গুড সাইন। এবং একই সাথে যদি ঢাকা এই 3টা ভেন্যুর বাইরে যদি আরও 2টা বা 3টা ভেন্যু, উনি রাজশাহী বগুড়ার কথা বলেছেন, আমি বলবো খুলনাতেও প্রবাবলি এজ এ পসিবিলিটি। তো সেই জায়গাটাও যদি ওনারা ইনক্লুড করতে পারেন, অন্তত পক্ষে 1টা 2টা খেলাও যদি নিতে পারেন, তাহলে কিন্তু খেলার অনেক আকর্ষণ বাড়বে এবং আমাদের স্ট্যাবলিশমেন্টগুলোও কোনো অনেক ভালো হবে। আমি আপনাকে বলতে পারি, রাজশাহীতে আমি গিয়েছিলাম, রাজশাহীর যে স্টেডিয়ামটা, এটা আসলে তখন খুব কষ্ট লাগবে আপনার দেখলে যে এটার পরিচর্যা এবং এটার যে পরিবেশ তৈরি হয়েছে। ওটাই তো আমাদের সমস্যা, আমাদের রিসোর্স আছে কিন্তু আমরা সেগুলোকে ধরে রাখতে জানি না। কিন্তু যেটা আসলে বললেন যে এবার একটু আগে থেকেই চিন্তা ভাবনা শুরু হয়েছে, তার মানে আমরা একটু এক্সপেক্ট করতেই পারি যে এবার হয়তো আগের চেয়ে একটু গোছানো হবে। দেখা যাক, সময়ে নিশ্চয়ই বলে দেবে। ইমরোজ আহমেদ, অসংখ্য ধন্যবাদ।